আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। চট্টগ্রামে বিএনপির এমপি প্রার্থী জনসংযোগে হত্যাকাণ্ডে এখনো মামলা হয়নি। রাউজানে প্রতিপক্ষের গুলিতে 5 বিএনপি কর্মী আহত। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে আবারও জামায়াতের দাবি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করা হবে বলে মন্তব্য। ইসরায়েলে 2 বছরের হামলায় গাজা শহর এখন শুধুই ধ্বংসস্তূপ। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিবিসির সরেজমিন রিপোর্ট। এবং অনন্য খাদ্যভূমি দেশের সমুদ্র সৈকত ও উপকূলীয় চরাঞ্চল পাখিদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। অনিয়ন্ত্রিত পর্যটন দূষণে বিপন্ন প্রায় অনেক প্রজাতি। সংবাদ শিরোনামগুলো যারা ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে ভোটের হাওয়া। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে দেশ সংকটে পড়বে। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে। গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে 8টি রাজনৈতিক দল। সকালে পল্টনে সমাবেশ শেষে দলগুলো প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করে। পদযাত্রা মৎস্য ভবনের সামনে পুলিশ আটকে দিলে 9 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যায়। সরকার দাবি বাস্তবায়নে তালবাহানা করছে অভিযোগ করে 8 দলের এই জোট বলছে তারা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় প্রস্তুত। তবে 10 নভেম্বরের মধ্যে সমাধান না আসলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি পালন করা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পন্থা সম্পর্কে সরকার ও রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে আইনি মতামত গ্রহণ করা হয়েছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করা প্রয়োজন। আমরা তো প্রস্তুত আছি, এটা আমরা মিডিয়াতেও বলেছি। আমাদের দলের পক্ষ থেকে সরকারের আবেদনের আগে আমরাই আবেদন করেছি, উই আর রেডি টু টক। আমরা বসতে রাজি। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সাথে বসার প্রস্তাব আমরাই আগে দিয়েছি। ফলে আমরা ওয়েট করছি, আমরা রেসপন্স পেলে আমরা বসবো। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্যই গণভোট না হলেই বরং মূল জাতীয় নির্বাচন সংকটে পড়ে যাবে। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটি জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানবো বগুড়ার ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্য একটি আসনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম ভোটার, সামনে ফেব্রুয়ারিতে আমি ভোট দিব। তো আমাদের বগুড়া থেকে তারেক রহমান উনি ভোটে দাঁড়াইছে। তো আমি চাবো ওনার কাছে আমার আবেদন যে বগুড়ার আগের বছরে যেগুলো উন্নয়ন হয়নি উনি ওঠার পর যেন সেই উন্নয়নগুলো করে। এবার আমাদের মনে রাখা হয়তো পূর্ণ হবে যদি সত্য কথা, যদি সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই নির্বাচনে যে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে তাহলে আমরা বগুড়াবাসী আনন্দিত। যেহেতু আগে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি, এখন তারেক রহমান আমাদের প্রিয় এবং তার মা বেগম খালেদা জিয়া আমাদের বগুড়ার জন্য উন্নয়ন আগে করেছে, 17 বছর আগে করেছে, এবং এখন তারা যদি আসে তাহলে আবারও এই উন্নয়ন হবে। যে প্রার্থী হোক আমাদের যাতে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে। আর বগুড়া থেকে আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত আছে, যেমন আমাদের সরকারি আইডিয়া কলেজে এটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় করা উচিত। আমার প্রথম ভোট ইনশাআল্লাহ ধানের শেষে পক্ষে হবে। তো আমরা চাচ্ছি যে দেশ পরবর্তীতে একটা নতুন অভিভাবক পাক। নতুন ভোটার, সামনে নির্বাচনে আমি ভোট দিব। আমি তারেক রহমানের কাছে এটা আবেদন যে সামনে নির্বাচনে যেন আমি সুন্দরভাবে ভোট দিতে পারি, কেন্দ্রের পরিবেশটা যেন সুশীল থাকে এবং সবাই যেন সুষ্ঠু মতো ভোট দিতে পারে, এবং নির্বাচিত হওয়ার পর বগুড়ার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান পায়। আমি একজন নতুন ভোটার। বিগত 16 বছর আমাদের এই বগুড়া জেলায় অত উন্নত হয় নাই। বিএনপির কাছে আশাবাদী যে আমাদের বগুড়ার 16 বছরে যা উন্নয়ন হয় নাই তারা আসলে উন্নয়ন করবে। নতুন ভোটার হিসেবে আমাদের বগুড়া 6 আসনের তারেক রহমান, যিনি
আগামী দিনে সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন। আমরা চাই সে যেন আমাদের বগুড়াকে উন্নয়ন করে। আমি চাই যে এইবারে ফেব্রুয়ারি মাসের যেন ভোট সেন্টারগুলোতে যেন কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, আমরা যেন সবাই যেন ভালোভাবে ভোট দিতে পারি এবং ভোট নিয়ে যেগুলো গণ্ডগোল হয় বা মারামারি হয় ওগুলো যেন না ঘটে। চট্টগ্রামের বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। গুলিবিদ্ধ বিএনপির এমপি প্রার্থী এরশাদুল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শান্তকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই ঘটনায় সারওয়ার হোসেন ওরফে বাবলা নামে একজন নিহত হন। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সিটি মেয়র। পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা না থাকলেও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে শাকির আদনানের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলি এলাকায় বুধবার সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগে যান চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে সময় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে এরশাদুল্লাহ, সরোয়ার হোসেন বাবলা ও শান্ত গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার মারা যান। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান চট্টগ্রামের সিটি মেয়র। যে সন্ত্রাসীদের কোনো দল নেই, কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, সন্ত্রাসী কাজে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো সর্বোচ্চভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং অনতিবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। পুলিশ জানিয়েছে বাবলার বিরুদ্ধে 16টি হত্যাসহ অস্ত্র ও চাঁদাবাজির মামলা আছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সদর দপ্তর বলছে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা নিরবিচ্ছিন্ন টহল ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। বর্তমানে যদিও অবনতির কোনো আশঙ্কা দেখা যায়নি, তবে সবসময় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আমরা প্রস্তুত থাকি। এদিকে চট্টগ্রামের রাউজানে মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে 5 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই। এবারে অন্যান্য প্রসঙ্গ। গাজীপুরের শ্রীপুরে বড়মি ইউনিয়নের বরকুল গ্রাম থেকে সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লা সহ 7 জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার মধ্যরাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন গাজীপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা এবং সৌদি আরবের মক্কা মেসফালা বিএনপি সভাপতি এনামুল হক মোল্লা, শওকত মীর, জাহিদ, মোস্তফা সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বর্মি ইউনিয়নের বলকুল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এনামুল হক মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে 2টি পিস্তল, 3টি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 4টি ওয়াকিটকি, 4টি ব্যাটন, 2টি ইলেকট্রিক শর্ট মেশিন, 1টি হ্যামার, নেলগান, 1টি চাকু উদ্ধার করা হয়। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় আনন্দের জোয়ার বইছে বাংলাদেশি কমিউনিটিতে। মামদানি অভিবাসীদের প্রতি ইতিবাচক থাকবেন বলে আশা করছেন তারা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য, ভিডিওচিত্রে সুদীপ আমাদের রিপোর্ট। জোহরান মামদানি ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার খবরে ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটারে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বাঙালিরা। হাজারো মানুষের ভিড়, চিৎকার, করতালিতে উৎসবমুখর হয়ে ওঠে প্যারামাউন্ট থিয়েটার। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসেও যুগান্তকারী মুহূর্তের সাক্ষী হতে হাজির সবাই। 34 বছর বয়সী মামদানি 100 বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র। তিনি প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা, যিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নেতৃত্ব দেবেন। 2026 সালের 1 জানুয়ারি শপথ গ্রহণের পর 111তম মেয়র হিসেবে দায়িত্ব নেবেন মামদানি। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির বিপুল বুড়ে জয়লাভ করছে। আমাদের বাংলাদেশ কমিউনিটি এবং সাউথ এশিয়ান কমিউনিটি যৌথভাবে কাজ করছে। আমাদের বাঙালি কমিউনিটি সবাই উৎফুল্ল এবং আনন্দ মেতে উঠছে। আমরা এখানে আজকে জোহরান মামদানির জন্য তার এনজয় পার্টি, লাইক উইনিং পার্টির সেলিব্রেশন করছি।
মামদানির বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন স্থানে বাঙালিরা উৎসবে মেতে ওঠেন। ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স সহ নিউ ইয়র্কের সব জায়গায় বাঙালিরা বিজয় উদযাপন করেছেন। মামদানির বিজয় পার্টিতে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান সমালোচক নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আজকে মামদানির যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাস উপহার দিচ্ছেন আমাদের মাঝে। আমরা এমন একটা মুহূর্তে আজকে দাঁড়িয়েছি, নিউ ইয়র্ক সিটিতে কত মিছিল করেছি, আমাদের জওয়ান নানি নির্বাচিত হয়েছে। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো এবং কার্টিস লেওয়া মামদানিকে শুভেচ্ছা জানিয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। 2 বছরের বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা শহর। ক্ষতচিহ্ন সব জায়গায়। যুদ্ধের শুরু থেকে ইসরায়েল গাজা সহ ফিলিস্তিনের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে সাংবাদিকদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিয়ন্ত্রিত অংশে বিবিসি সহ অন্যান্য সংবাদ মাধ্যমের সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়। বিবিসির সাংবাদিক লুসি উইলিয়ামসন গাজা ও অন্যান্য শহরের ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে একটি রিপোর্ট প্রকাশ করেছেন। বিশ্বে প্রায় 215 প্রজাতির সৈকতের পাখি টিকে রয়েছে। অনন্য খাদ্যভূমি হওয়ায় বাংলাদেশের সৈকত ও উপকূলীয় চরাঞ্চল পাখিদের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। তবে অনিয়ন্ত্রিত পর্যটন, দূষণ, জোয়ার ভাটার ধরন পরিবর্তন এবং খাদ্য শৃঙ্খল নষ্টের কারণে বিপন্ন পাখির আশ্রয়স্থল। আফরোজা হাসির রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশে রয়েছে সুদীর্ঘ সমুদ্র সৈকত ও উপকূলীয় চরাঞ্চল। সোনালী বেলাভূমি শুধু পর্যটন স্থলই নয়, পরিযায়ী সহ নানা প্রজাতির পাখির অন্যতম আবাসস্থল সমুদ্র সৈকত ও চরাঞ্চল। খাদ্য, প্রজনন ও আবাসস্থলের খোঁজে প্রতি বছর শীতপ্রধান দেশ থেকে বক, সরালি, কাস্তেচড়া, জিরিয়া, জৌরালি, বাটানসহ হাজারো পরিযায়ী পাখি আসে সোনাদিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ, গাঙ্গুইরার চর, দমার চর, চর বীরবিরা, চর শাহজালাল সহ উপকূলের সৈকতে। এই পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাখে গুরুত্বপূর্ণ অবদান। জলবায়ুর বিরূপ প্রভাব, পরিবেশ বিরোধী উন্নয়ন, অবৈধ বালু উত্তোলন, নানা দূষণসহ পাখি শিকারীদের দৌরাত্ম্যে বিপন্ন ও বিলুপ্তপ্রায় নানা প্রজাতির পাখি। এমন বাস্তবতায় সৈকতের পাখি সংরক্ষণে টেকসই ব্যবস্থাপনা, গবেষণা, তরুণ প্রজন্মকে সম্পৃক্তকরণ সহ সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর তাতেই নিশ্চিত হবে সুন্দর ও প্রাণবন্ত প্রকৃতি। আফরোজা হাসি, চ্যানেল আই। সৈকতের পাখি সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনীর এক স্কুল শিক্ষক আবাসন ভবনের ছাদে ফল ফসলের চাষ করে পরিবারের চাহিদা মেটাচ্ছেন। পাশাপাশি ছাদ কৃষির অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদেরকেও কাছে পৌঁছে দিচ্ছেন বাস্তবমুখী শিক্ষার বার্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের এই একতলা ভবনে বসবাস করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম আয়ুব। শিক্ষকতার পাশাপাশি গত 2 বছর ধরে তিনি যুক্ত হয়েছেন ছাদ কৃষিতে। আমি এই সাথে প্রথমে শুরু করেছিলাম পালং শাক দিয়ে। এখন পালং শাকের সিজন না, ধনিয়া, তারপরে কিছু বিলাতি ধনিয়া আছে, আর মরিচ আছে, কামরাঙ্গা আছে, মানে অনেক ফলগুলো আছে। বিশেষ করে সবজি হিসেবে মরিচটা আমি রাখি, কারণ মরিচের বর্ষাকালে প্রচুর দাম। আমরা এই সুযোগটা নিয়েছি যাতে বর্ষাকালে দামের সময় মরিচ আমার না কিনতে লাগে। এখানে যেসব ফল ফসল উৎপাদন হয় তার চারাও উৎপাদন করে সরবরাহ করেন শিক্ষার্থীদের মাঝে। মেরিটের স্টুডেন্ট না, তোমার 2টা চারা দিয়ে দিলাম। এত মেহমান আসলো, তাদের 2টা চারা দিয়ে দিলাম। কিন্তু প্রচুর বেগুনের তাল বেগুনের চারা আছে আমার যেখানে সাধারণ সরে সরে। এই কাজে পাশে রয়েছেন তার স্ত্রীও। দুজনের গড়া এই ছোট্ট উদ্যোগটি এখন শুধু শখ নয়, এটি টেকসই কৃষি চর্চারও একটি নমুনা। 4-5টা রেসিপি দেখা যায় যে আমার ছাদে লাগানো সবজি দিয়েই হয়ে গেছে। খুব ভালো লাগে তখন সেটা। জনসংখ্যা বাড়ছে, জমি কমছে। মফস্বল অঞ্চলে যখন নতুন নতুন বসতিগুলো উঠে আসে তখন স্বাভাবিকভাবেই মাথায় থাকে কৃষি জমিকে গ্রাস করেই এই বসতি হয়েছে। স্বাভাবিকভাবেই তখন পরবর্তী চিন্তা হচ্ছে সেই বাড়ির বা সেই
ভবনের ছাদটিকে যাতে কৃষি কাজে ব্যবহার করা যায় সেই জায়গা, যেমনটি করেছেন জনাব আয়ুব এবং তার স্ত্রী মিলে এই দম্পতি। এটি হতে পারে আরেকজনের জন্য অনুকরণীয়। মুন্সিগঞ্জ সদর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরও সংবাদের সাথে জানিয়ে ফিরব। আবারও আমন্ত্রণ। দলে নিবন্ধনের দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করছেন আম জনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। নির্বাচন ভবনের সামনে তার অনশনের পাশে কয়েকটি অনিবন্ধিত রাজনৈতিক দলও অবস্থান নিয়েছে। আম জনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান বলেছেন, নির্বাচন কমিশন থেকে নিবন্ধন না দেওয়ার জন্য যেসব শর্তের কথা বলা হচ্ছে সেগুলো তারা পূরণ করেছেন। নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। 20টি জেলার মধ্যে 22টি জেলা কমিটি অফিস সব পাইছে, তার মানে কি 2টা পায়নি। আচ্ছা, 2টা যদি না পায়, সে যদি আমার ফোন করে, আমার তো 43টি জেলায় আমার অস্তিত্ব। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা রাজনৈতিক কর্মী হিসেবে এখানে রাজনীতির মাঠের সন্তান, আমরা রাজপথের সন্তান। এখানে রাস্তাঘাটে আমাদের অনেক সংগ্রাম, অনেক রক্ত লেগে আছে আমাদের। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা ইলেকশন কমিশনেরকেও অনেক বকওয়াস করেছি, তাদেরকেও বিবেচনা করার অনুরোধ করছি। নিটল টাটা, কৃষি সংবাদ। কক্সবাজারে এবার আগাম সবজি চাষে ঝুঁকেছেন কৃষক। গত মৌসুমে সবজির ন্যায্য মূল্য না পাওয়ায় এবার আগেভাগেই নেমে পড়েছেন তারা। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কক্সবাজার জেলার 8 উপজেলাতেই কম বেশি সবজির চাষ হয়ে থাকে। কৃষক প্রতি বছরই নিয়মিত চাষ করে থাকেন শীতকালীন সবজি। তবে গত মৌসুমে মূল্য না পাওয়ায় এবার আগেভাগেই মাঠে নেমে পড়েছেন তারা। গত বছর হচ্ছে যে প্রচুর লস হয়েছিল, এবছর অগ্রিম কৃতি করার কারণে আশা করি ভালো হতে পারে। গত বছর তো খুব মূল্য পাই নাই একদম, যেখানে গেছে যেই চাষ করছে সেই চাষে লস শিকার হয়েছে চাষাবাদ। এখন আমরা আগে অগ্রিম করতেছি, দাম কিছু পাওয়া যাবে আর কি। চাষিদের নানাভাবে উৎসাহ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। কৃষকও আমাদের পরামর্শ মোতাবেক তারা চাষ করেছে। এই তাদের সবজি চাষের ফলে যেটি হয়েছে, বাজারে অনেক সময় এই সিজনে আমাদের সবজির দাম বেশি থাকে, কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা আগাম সবজি চাষ করার কারণে বাজারে সবজির দামও একটা নির্দিষ্ট ক্রয় ক্ষমতার মধ্যে আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে এবার জেলায় 7,600 হেক্টর জমিতে সবজির আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যেই 250 হেক্টর জমিতে অগ্রিম সবজি চাষ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। লাগামহীন দখল দূষণে বিপর্যস্ত খুলনার দৌলতপুরের খদিয়া খাল। জীববৈচিত্র্যের অভয়াশ্রম এই খাল উদ্ধারে উদ্যোগ নিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। খুলনার দৌলতপুরের বুক চিরে বয়ে যাওয়া একসময় প্রাণবন্ত খুদিয়া খাল ছিল এখানকার মানুষের সংস্কৃতি, জীবনযাত্রা ও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। আড়ংঘাটা থেকে কইয়ে পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এই খাল ছিল যোগাযোগের প্রাণরেখা, কিন্তু দখল আর দূষণে প্রাণ হারিয়েছে খুদিয়া খাল। খুদিয়া খালকে প্রবাহমান করার উদ্যোগ নিয়েছেন খুলনা মহানগর ও দৌলতপুর থানা বিএনপির নেতারা। আমাদের স্বেচ্ছাসেবক দল আছেন, এখানে গ্রামবাসী আছেন, তাদের সহযোগিতায় আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটি হলো এই খালটা আমরা পরিষ্কার করব এবং যতটা সম্ভব ব্যবহারের উপযোগী করে গড়ে তুলব। গরিব কৃষক লোকেদের জন্য এই খালটা উদ্বোধন করেছে এবং সে নিজে হাতে এই খালটা নাকি কাটিছে। আমরা এই শুনে আমরা দৌলতপুর থানা মহিলা দল
এই খাল পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই ধরনের পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। নৌকা নিয়ে এসে ধান কাটে, দাওয়াল আসতো, এটাই 17 বছর বন্ধ হয়ে গেছে। কোনো দাওয়ালও আসে না, কোনো ধানও কাটা হয় না, কোনো ধানও ওঠে না। এটা সুযোগ পেয়েছে এটা পরিষ্কার করার জন্য, সেই সুযোগটা আমরা কাজে লাগি। এই তারিখে আমরা এই খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। খালটার প্রতি কেউ কোনোদিন উদ্যোগ নেই নাই। বিশেষজ্ঞরা বলছেন শুধু পরিবেশ আর জীববৈচিত্র্য রক্ষাই নয়, প্রাকৃতিক জলাধার সংরক্ষণে ত্বরান্বিত হবে আর্থসামাজিক উন্নয়ন। সৈয়দ মাদিহ আদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শুরুমূল আরও একবার। চট্টগ্রামে বিএনপি এমপি প্রার্থী জনসংযোগে হত্যাকাণ্ডে এখনো মামলা হয়নি। রাউজানে প্রতিপক্ষের গুলিতে 5 বিএনপি কর্মী আহত। জাতীয় নির্বাচনে আগে গণভোট দিতে আবারও জামায়াতের দাবি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করা হবে বলে মন্তব্য। ইসরায়েলের 2 বছরের হামলায় গাজা শহর এখন শুধুই ধ্বংসস্তূপ। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিবিসির সরেজমিন রিপোর্ট। এবং অনন্য খাদ্যভূমি দেশের সমুদ্র সৈকত ও উপকূলীয় চরাঞ্চল পাখিদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। অনিয়ন্ত্রিত পর্যটন দূষণে বিপন্ন প্রায় অনেক প্রজাতি। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।